শুভ দুপুর প্রিয় দর্শক। ক্যালেন্ডারের পাতায় আজকের দিনটা 1 ফেব্রুয়ারি। অনেকের কাছে এই দিনের বিশেষত্ব অনেক রকম হতে পারে। কারো জন্মদিন, কারো বিশেষ কোনো ক্ষণ, বিশেষ কোনো মুহূর্ত কিংবা বিশেষ কোনো স্মৃতি। তবে আজকের এই দিনটি বাংলাদেশের মঞ্চনাটকের ইতিহাসে এক অভাবনীয়, এক অভূতপূর্ব দিন। কেননা ঠিক স্বাধীনতার 1 বছর পর এই দিনে একটি স্বপ্ন, একটি পরিবর্তনের হাতিয়ার হিসেবে যাত্রা শুরু করে আরণ্যক নাট্যদল। এবং হাঁটি হাঁটি পা করে কিন্তু 1, 2, 3 পেরিয়ে এবার আরণ্যক নাট্যদল পদার্পণ করছে 54তম বছরে। এই 54 বছরে শুধুমাত্র বিনোদনের মাধ্যম হিসেবে নয়, সমাজ পরিবর্তনের হাতিয়ার বা সামনে থেকে নেতৃত্ব দেওয়ার যে কাজটি করেছে আরণ্যক নাট্যদল সগৌরবে, এবং এখনও সেই পথের যাত্রা গৌরবের সাথেই চলছে। আজকের এই বিশেষ দিনে আরণ্যক নাট্যদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে এই দিনটিকে আমরা উদযাপন করতে তারকাকথনের এই সেটে হাজির হয়েছি আপনাদের সকলকে সাথে নিয়ে। আজ আমাদের সাথে দুজন বিশেষ অতিথি রয়েছেন। চলুন শুরুতে আগে তাদের সাথে একটু পরিচিত হই। শুরুতে আমাদের সাথে আছেন কিংবদন্তি নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ। এছাড়া আরণ্যক নাট্যদল তার নেতৃত্বেই আসলে শোভা পেয়েছে। এবং আমাদের সাথে রয়েছেন আরণ্যক নাট্যদলের প্রধান সম্পাদক হারুন রশিদ। শুভেচ্ছা দুজনকে। ধন্যবাদ এবং অনেক অনেক অভিনন্দন। ধন্যবাদ। 54 বছর একটা বিগ মাইলস্টোন বলা চলে একটা প্রতিষ্ঠানের জন্য। অভিনন্দন তো খালি হাতে দেওয়া যায় না, আমরা ফুলেল শুভেচ্ছা দিয়ে এই দিনটিকে, আপনি বসুন, অনুগ্রহ করে অনেক অনেক শুভেচ্ছা জানালাই পরিবারের পক্ষ থেকে আরণ্যক নাট্যদলের জন্য। 54 না, 54 করে শত শত বছর এই দলটি আসলে আমাদের জন্য সমৃদ্ধির কারণ হয়ে দাঁড়াক। তো অনুভূতিটুকু জানতে চাই, কেমন গেল ফিরে তাকালে এই 54 বছর? হ্যাঁ, 54 বছর দীর্ঘ সময়, কিন্তু এখন তো মনে হয় মাত্র কয়েকটা দিন। সেই যখন আরণ্যক নাট্যদলের যাত্রা শুরু হয় তখন আমার বয়স ছিল 23। এখন আমার বয়স হয়ে দাঁড়িয়েছে 78 হবে, এই মাসে 78 হবে। আমাদের তো 23ই মনে হয় এখন। তো এই যে দীর্ঘ যাত্রা, কারণ হচ্ছে থিয়েটারের কাজটা একটা কন্টিনিউ, মানে একেবারেই উপর্যুপরি একের পর এক কাজ করে যেতে হয়, এবং কাজের চাপে, কাজের আনন্দে, কাজের বেদনায়, হ্যাঁ, কাজের স্বপ্নে দিনগুলি যে কেমন করে পার হয়ে গেল, হ্যাঁ, সন্তানের মতো মনে হয় এখন, স্বপ্নের তাই মতো না? লাগে। হ্যাঁ, হারুন রশিদ, আপনার কাছে একটু জিজ্ঞেস করব, 54 বছরে আরণ্যক নাট্যদল কেমন ভাবে দেখছেন আজকের এই দিনের এই বিশেষ ক্ষণকে? 54 বছরে আরণ্যককে কিভাবে দেখেছি, এটা দেখতে হলে মামুন ভাইকে দেখতে হবে। মামুন ভাই হচ্ছেন আরণ্যক না শুধু, বাংলাদেশের যে স্বপ্ন দেখা মানুষদের যে নাটকের যে একটা অবয়ব, একটা যে স্বপ্নের যে প্রতিকৃতি হচ্ছে মামুন ভাই। আমি মামুন ভাইকে একটু কয়েকটা জিনিস একটু আজকে মনে করিয়ে দিচ্ছি। যেমন আরণ্যকে আমার সংযুক্তি হচ্ছে, প্রথমে আমি মামুন ভাইয়ের সাথে পরিচিত হই 1978 সালে, এবং সেই পরিচয়ের সূত্রটা হচ্ছে ওরা কদম আলী নাটক। আমরা মফস্বল শহরে সিরাজগঞ্জে ওরা কদম আলী নাটক করি, এবং আমার কাছে একটি মানে অত্যন্ত মানে চমৎকার একটা জীবনের ঘটনা হচ্ছে যে আমি ওরা কদম আলী নাটকের নাট্যকার, নির্দেশক এবং প্রধান অভিনেতার সাথে প্রথম দিন দেখা করলাম সেদিন যে আমার অনুভূতিটা, এবং ওনাকে জানালাম যে আমরা ওরা কদম আলী নাটক করি। কেন ওরা কদম আলী নাটক আমাদেরকে সেই সময়কার তরুণদেরকে কেন এতটা আকৃষ্ট করেছিল? কারণ হচ্ছে যে বাংলাদেশের যে সমাজ, বাংলাদেশের যে মানুষের যে ভাবনা চিন্তার যে পশ্চাৎপদতার যতটুকু আছে, মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে অগ্রসরমানতার যে স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য নাটকটাকে মনে হয়েছে আমাদের একটা খুব কার্যকর মাধ্যম, এবং বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা নাটককে ব্যবহার করব। এবং মামুন ভাই ওরা কদম আলী নাটক দিয়ে একটা ঝড় তুলে দিলেন। এই নাটকের ওরা কদম আলী নাটক টেলিভিশনেও হয়েছে। তা আমরা এই আরণ্যককে বোঝার জন্য আমরা প্রথমে একটা নাটকের একটু বোধহয় ক্লিপ দেখে নেই। ইবলিশ নাটক, যেটা আরণ্যকের 4র্থ প্রযোজনা, 5ম প্রযোজনা। আচ্ছা আচ্ছা, দেখি একটু সেই ক্লিপটা আমরা তাহলে সকল দর্শকদের সাথে নিয়ে একটু দেখে আসি। চলুন প্রিয় দর্শক। ওয়ালাইকুম আসসালাম।
ধরে নিয়ে গেছে, এখন তুমি কি করবা কও? আমি চিন্তা করতেছি অন্য কথা। আমি চিন্তা করতেছি ফজল সিকদারের মধ্যে কাম করলো, গ্রামে পুলিশ নিয়ে আইলো, এর কোনো দরকার ছিল হতো? গ্রামে আপনার মতো মুরব্বী মানুষ আছে, আমরা আছি, তারপরে এরকম একটা কাম। পর বিপদে আপদে উপরে আল্লাহ, নিচে তুমি আমার একমাত্র ভরসা। এখন তুমি আপনাকে খেদমত করতে লেগেই তো আমার আপনারা মেম্বার বানাইছে। আমার একটা দায়িত্ব আছে না হুজুর, আমি যাই এই ঘটনা কত ঘটেছে কাটা জানে। এই যে ইবলিশ নাটক, এটা হচ্ছে একটা গ্রামের পটভূমির নাটক। আমি মামুন ভাইয়ের কাছে একটু জানতে চাইবো সবার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এবং দর্শকদের পক্ষ থেকেও, যে একটা স্বাধীনতা, সশস্ত্র স্বাধীনতা যুদ্ধে আপনি অংশ নিয়েছিলেন এবং আপনারা তখন মানে কোন স্বপ্ন নিয়ে নাটকটা শুরু করেছিলেন আমি জানি, কিন্তু আমার মনে হয় দর্শকদের একটু জানালে ভালো হয়। আমরা, আমাদের দর্শক খুব ভালো করেই জানেন এবং আপনারাও জানেন যে আমাদের পাকিস্তান আমলের যে 24টি বছর, এখানে সংস্কৃতির ক্ষেত্রে একটা সংকোচন নীতি ছিল পাকিস্তানে। আমরা নিয়মিত নাটক করতে পারতাম না এবং একটা নাটক পুলিশের একজন সাব ইন্সপেক্টর এটা সেন্সর করতো এবং এই পারমিশন বিলম্বিত হতো, প্রলম্বিত হতো, পারতাম না। তখন আমরা স্বপ্ন দেখতাম যে লন্ডনে অথবা নিউ ইয়র্কে অথবা জার্মানির বার্লিনে অথবা পাশের দেশ কলকাতায়, বম্বেতে নিয়মিত নাটক হয়, প্রতিদিন নাটক হয়। তা আমি যখন গ্রাম থেকে শহরে আসি, ঢাকা শহরে, তখন আমার ওটা ধারণা ছিল যে ঢাকা শহরের মধ্যে প্রতিদিনই নাটক হয়। হয় না। এবং তখন আমরা এই স্বপ্ন দেখতে শুরু করলাম যে দেশ যদি কখনো স্বাধীন হয় আমরা নাটক করব, নিয়মিত নাটক হবে এই দেশে। এবং সেই স্বপ্নটা আরও পল্লবিত হলো যখন আমরা মানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কাজ করছি তখন থেকেই। আর আমাদের এই অঞ্চলের মানুষ অবিভক্ত ভারতে খুবই নাট্যপ্রিয়, অনেক মঞ্চ ছিল দেশে, পাবনায় বনমালী, ময়মনসিংহে অমরাবতী নাট্য মন্দির, এরকম অনেক, কুষ্টিয়াতে, সব জায়গায়, এমনকি ঘূর্ণায়মান মঞ্চও ছিল। তার মানে কীরকম নাটকের একটা সংস্কৃতি ছিল আমাদের এখানে। তো তখন এই আমি এবং ওখানে ওই যুদ্ধ অবস্থায় যাদের সঙ্গে বন্ধুত্ব হলো, আলী জাকের, সুভাষ দত্ত, তারপর মুজিব বিন হক এবং আরও অনেকে, এনামুল হক, এদের সঙ্গে হলো। এবং আমরা ডিসেম্বর মাসে দেশে ফিরে এই জানুয়ারিতেই রিহার্সাল শুরু করলাম। কী নাটক করব? তখন হলো যে কবর দিয়ে শুরু করব, মনির চৌধুরীর কবর। কিছুদিন আগেই তিনি দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছে। একটা আল বদরের হাতে তিনি নিহত হয়েছেন, নৃশংসভাবে অনেক বুদ্ধিজীবীর সাথে তিনিও নিহত হয়েছেন। কাজেই তার লেখা নাটক এবং মানে আমাদের স্বাধীনতা সংগ্রামের সাথে এত জড়িত তার সূচনা লগ্ন থেকে, সেই নাটক। এবং রাজারবাগে আলী জাকেরের বাসা ছিল, সেখানে মহড়া করে আমরা মাত্র ডিসেম্বর মাসের, শুধু জানুয়ারিতে মাঝখানে 2 মাসের মধ্যে আমরা অর্গানাইজ করে ফেললাম এবং 20শে ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আমরা নাটক করলাম। এই সঙ্গেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নাট্যচর্চা চলছিল, টিএসসি কেন্দ্রিক বা হল কেন্দ্রিক নাট্যচর্চা চলছিল, সেটাও খুব ভাইব্রেন্ট। এবং দেখা গেল যে আস্তে আস্তে সারা দেশে নাটকের আন্দোলন শুরু হয়ে গেল। এই যে হারুনুর রশিদ বললেন যে তারা কদমালী নাটক করছেন, ওরা কদমালী নাটক সারা দেশে অভিনীত হয়েছে, যেখানে মঞ্চ নাই, একটুখানি প্ল্যাটফর্ম আছে, চারিদিকে শামিয়ানা টানিয়ে, সেখানেও নাটকটি অভিনীত হয়েছে। মোহন ভাই, আমি আপনাকে ওরা কদমালী প্রসঙ্গে একটা বিষয় একটু মনে করিয়ে দিই। সেটা হচ্ছে ওরা কদমালী নাটক সারা দেশে তো বরখাস্ত হয়েছে, দেশের বাইরে হয়েছে, এমনকি এই নাটকটি জার্মান ভাষায় অনুবাদ হয়েছে এবং জার্মানিতে এই নাটকটি মঞ্চস্থ হয়েছে। সেই অভিজ্ঞতা আমরা একটু আপনার কাছে শুনবো। ঠিক আছে। কয়েকজন তরুণ জার্মান এখানে থাকতেন, তার নাটকটি দেখে তারা আমার সাথে দেখা করলেন। আমি তখন একটা অনেক দূরে সেই বাবুবাজারে থাকি, সেখানেও তারা যে উপস্থিত হইল এবং তারা যে বলল যে এই নাটকটি আমরা
জার্মান ভাষায় অনুবাদ করতে চাই। আমি খুব খুশি হলাম। ওকে, তখন বর্ন ইউনিভার্সিটির একজন বাংলার অধ্যাপক ছিলেন ত্রিনা পুরোহিত রয়। তিনি শান্তিনিকেতনের বাংলার প্রফেসর ছিলেন পরে করে। উনি বাংলাটা দেখলেন, আর পিটার বলে এক তরুণ এবং আরও একজন বয়স্ক লোক, নামটা মনে নেই, তারা এটাকে অনুবাদ করলো। তা আমি তো জার্মান জানি না, অনুবাদের স্ক্রিপ্টটা পাঠালো, বইটা বেরিয়ে গেল। এরপরে দেখা গেল যে একজন মানে জার্মান ডিরেক্টর এটা ডিরেকশন দিতে রাজি হলেন এবং আমাকে জানালো, পারমিশন চাইলো, আমি পারমিশন দিয়ে দিলাম। তারপরে 1989 সালে মানে এই নাটকটি অভিনীত হওয়ার 13 বছর পরে এটা জার্মান ভাষায় অনুবাদ হয়ে জার্মান অভিনেতা অভিনেত্রীরা বার্লিনের কংগ্রেস আলে হল, আমার মনে আছে মে মাস 1989, এবং তখন জার্মান ওয়ালটা আছে, পূর্ব বার্লিন এবং পশ্চিম বার্লিনের ওয়ালটা আছে। তো তার মধ্যে খুবই ইন্টারেস্টিং অভিজ্ঞতা, তার মধ্যে নাটকটি অভিনীত হলো, প্রচুর জার্মানরা দেখলেন। এবং আমার একটা স্মৃতি মনে আছে, পোস্টার ছিল রেল স্টেশনগুলিতে, সাবওয়েতে। তো পোস্টার দেখছে, তো এক ভদ্রলোক পোস্টার দেখছিল, তা আমিও পোস্টারটা দেখছিলাম। তো উনি টার্ন করে আমাকে বললেন, তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি ওই দেশের। আমি যে হ্যাঁ, ওই দেশের না, এই নাটকটি আমার লেখা, আমার নাম অমুক, ওই যে ওখানে আছে। খুব উৎসাহিত হলেন ভদ্রলোক। তো বললেন যে আমরা তো বাংলাদেশকে জানি, ওখানে ডিকটেটর, তখন এরশাদ ক্ষমতায়, ওখানে ডিকটেটর থাকে, ওখানে বন্যা হয়, হ্যাঁ, এরকম একটা মার্শি ল্যান্ড, হ্যাঁ, দুর্ভিক্ষ হয়, সেই রকম একটা দেশ হিসেবে ওখানে নাটক হয়। আমি যে নাটক শুধু হয় না, আমাদের এখানে খুব উচ্চ রুচির নাটক হয়। আমরা শুধু যে শহরের এই প্রসিনিয়ামের মধ্যে নাটক করি তা না, আমরা গ্রামাঞ্চলে গিয়েও নাটক করি। আমাদের খুব সমৃদ্ধ সংস্কৃতি, নাটক, মিউজিক, চিত্রকলা। শুনে ভদ্রলোক খুব অবাক হলো। তারপরে বললাম যে ঠিক আছে, তুমি নাটকটা দেখতে আসো। ঠিক লোকটা, আমি ওই ইয়েতে বাইরে দাঁড়িয়েছিলাম, ওই ভদ্রলোক আসলো, টিকিট কেটেছে, ঢুকলো, নাটক দেখলো, নাটক দেখে বাইরে এসে সে অভিভূত, বলে যে আমি তো কল্পনাই করতে পারি না এই যে, কারণ যেসব ইনফরমেশন আমাদের কাছে আসে সেগুলো হচ্ছে সব ব্যাড ইনফরমেশন, কিন্তু তোমাদের এরকম একটা সমৃদ্ধ সংস্কৃতি আছে। তার হাতে ওই ইয়েটা, লিফলেট এবং প্লে বিল যেটা আর কি, যেখানে ডিটেইল লেখা থাকে, ওইটা জার্মান ভাষায় উনি নিয়ে ফিরলেন। তো এই যে আমাদের দেশ সম্পর্কে একটা অপপ্রচার বাইরে, এই প্রথম আমি একটা বড় ধরনের, এটা জানতাম আমি, কিন্তু প্রথম একটা বড় ধরনের একটা জার্মান নাগরিকের কাছ থেকে একটা ধাক্কা খেলাম। যাই হোক, এই প্রসঙ্গে আমি একটা লিংক দেই মামুন ভাই, যেহেতু একটা অনুষ্ঠানে অনেক সময় হয়তো আমরা পাবো না। মামুন ভাই বললেন যে আরণ্যকের প্রথম নাটক কবরের পরে পশ্চিমের সিঁড়ি, তারপরে গন্ধর্ব নগরী, তারপর কিছুদিন গ্যাপ, এরপরে আবার ওরা কদমালি, তারপরে ওরা আছে বলে পরে ইবলিশ, যে নাটকের ক্লিপ আমরা দেখেছি। এই ইবলিশ নাটক যখন চলে, বা তারও আগে দিয়ে এই যে বললেন যে গ্রামে গঞ্জে আমরা নাটক করেছি, গ্রামে গঞ্জে আরণ্যক একটা ভিন্ন একটা আঙ্গিকে নাটক উপস্থাপন করেছে, সেটা হচ্ছে মুক্ত নাটক। সেই মুক্ত নাটক সম্পর্কে আমার মনে হয় যে কিছু কথা আপনার কাছ থেকে বলতে পারেন যে এটা একটা আমাদের উদ্ভাবনী। আমরা নাটকটাকে সামাজিক ক্রিয়ার সাথে যুক্ত করতে চেয়েছিলাম, এটা আমাদের আকাঙ্ক্ষা ছিল। যে মানুষ, যে উৎপাদনশীল মানুষ, যে কৃষক কাজ করে, যে শ্রমিক কাজ করে, সে সারাদিন কাজের অবসরে যখন থাকবে, তখন সে নাটক নির্মাণ করবে, নিজেই নির্মাণ করবে, অভিনয় করবে, প্রযোজনা করবে, এবং তার মধ্য দিয়েই তার যে শ্রেণী চেতনা, এটার উন্মেষ হবে। এবং সেই উদ্দেশ্যে ঢাকায় বাইরে আমরা বাংলাদেশের বিভিন্ন গ্রামে, প্রায় শত শত গ্রামে
আমরা এই মুক্ত নাটক করেছি। গ্রামে গিয়েছি, কোনো কোনো জায়গায় 8-10 দিন, কোনো কোনো জায়গায় 7-8 দিন থেকে আমরা নাটক ওই গ্রামের মানুষকে দিয়েই তাদের গল্প, তাদের জীবন, সেটা দিয়েই নাটক নির্মাণ করেছি। এবং সেই নাটকটি অভিনীত হতো একটা দিনে একটা মাঠে, বা মাঠেই, অধিকাংশ ক্ষেত্রে মাঠেই হতো। স্কুল মাঠ হতে পারে, একটা হাটে বাজারের জায়গাও হতে পারে, সেই সমস্ত জায়গায় আমরা অভিনয় করতাম। বিপুল সংখ্যক দর্শক সেটা দেখত। এবং তার মধ্যে দিয়ে আমি আবিষ্কার করলাম যে বাংলাদেশে কত গিফটেড আর্টিস্ট আছে যারা মানে জন্মানোর পরে কোনো ট্রেনিং পায় নাই, তেমন শিক্ষাও পায় নাই, কিন্তু অভিনয়টা করে চমৎকার চমৎকার অভিনয় করে। এই মুক্ত নাটকের ফর্মটা সম্পর্কে আমি একটুখানি বলো। বলি। সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন গ্রামে বা শিল্প এলাকায়, এমনকি চা বাগানে বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি, যে ওখানকার মানুষের সুখ দুঃখের গল্প, যেটা মামুন ভাই বলেছেন। এই নাটকের কিন্তু কোনো পাণ্ডুলিপি হতো না, মানুষের কথায় কথায় গল্প এবং নাটক তৈরি হতো। এবং অনেক ক্ষেত্রে এবং অধিকাংশ ক্ষেত্রে এই যে অভিনয় যারা করতেন তারা হচ্ছে ওইখানকার মানুষ এবং ওই সব ঘটনার সাথে যুক্ত মানুষ। এবং লোকাল মুক্ত নাটকটা শেষ পর্যন্ত এমন একটা জায়গায় পৌঁছলো যে মানুষের যে স্থানীয়ভাবে যে অন্যায়, অবিচার, শোষণ, বঞ্চনা এবং বিভিন্ন ঘটনার প্রতিবাদের একটা হাতিয়ার হয়ে গেল মুক্ত নাটক। এবং আমরা অনেক জায়গায় দেখেছি যে আপনাদের সাথে যে এই অন্যায় হচ্ছে, এর জন্য আপনারা কি করবেন, প্রতিবাদ করে আমরা একটা নাটক করে দেব। এবং ওরা হুমকিও দিত, কেউ যদি কোনো অন্যায় করতো বলছে আপনি কিন্তু এরকম করছেন, আমরা কিন্তু আপনার বিরুদ্ধে নাটক করে দেব। এবং হাজার হাজার দর্শকের সামনে নাটক, নাটক একটা অস্ত্র হয়ে দাঁড়ালো। এটা একটা, আপনি কিন্তু সবসময় বলেছেন যে নাটক আসলে সমাজ বদলের হাতিয়ার, কিন্তু এই সময় এসে নাটকের ভূমিকাটা কি একই রকম আছে বলে আপনার মনে হয়? নাটকের ভূমিকা ঠিক আছে, কিন্তু সমাজে এরপরেও অনেক কিছু ঘটে গেছে। সমাজে যেমন নাকি শিল্পের মূল্য, শিল্পের যে মূল্যটা, যে শিল্পটা আমি দেখছি, সেটা একটা গান হতে পারে, একটা ধরুন যে জয়নুল আবেদিন যে একটা শুধু কয়েকটা রেখা দিয়ে দুর্ভিক্ষ বুঝিয়েছেন, হ্যাঁ, সেটা হতে পারে, একটি নাটক হতে পারে। এবং এইটার যে ভ্যালু দর্শকের কাছে, সেই ভ্যালুটাকে ভুলিয়ে দেওয়ার জন্যে মানে বিশ্বের বড় বড় দেশ, ক্যাপিটালিজম, তারা কিন্তু নানান পন্থা বের করেছে। এবং সেই পন্থা বের করার ফলে দেখেন আপনি যে আজকে যন্ত্রের তো কোনো দোষ নেই, আমাদের দেশে সব কিছুই ব্যবহার হচ্ছে। ইউটিউব বলেন, ওটিটি বলেন, ফিল্ম বলেন, সিনেমা বলেন, টেলিভিশন বলেন, সব কিছু ব্যবহৃত হচ্ছে। কিন্তু দেখবেন চিন্তা করে যে সেই মননশীলতা, জীবনের সেই যে মধুর জায়গাগুলো, সংগ্রামের জায়গাগুলো, তিক্ত জায়গাগুলো, সেগুলো কিন্তু অনুপস্থিত হয়ে যাচ্ছে। আবার যে কোনো সামাজিক সমস্যা নিয়েও কিন্তু আরণ্যক সবসময় তাদের ভাবনা থেকে একটা কাজ করেছে। আমি দুজনের কাছেই জানতে চাই যে এই সময়ে যদি যে কোনো একটা সামাজিক সমস্যার বিরুদ্ধে আরণ্যকে একটি নির্মাণ করতে বলা হয়, কোন সমস্যাটিকে আপনারা না, আমরা আগে একটা নাটক অলরেডি এখনকার সাথে খুবই প্রাসঙ্গিক। সেটি হচ্ছে যে আমরা তো এখন আমরা এটার বিরুদ্ধে না, আমরা ভার্চুয়াল জগতে আমরা এখন খুব চলাফেরা করছি। কিন্তু এই যে ভার্চুয়াল যে জগতে যে আমার ঘোরাফেরা, এটা আমাদেরকে অনেকটা কিন্তু মানুষ থেকে মানুষকে বিচ্ছিন্ন করে দিয়েছে। এবং সেটা কিন্তু সমাজের জন্য একটা বড় সংকট। এই সংকট নিয়েও কিন্তু আরণ্যক শুধু যে প্রান্তিক মানুষের সংকট নিয়ে, শ্রমজীবী মানুষের সংকট নিয়ে, কিন্তু সব পর্যায়ের মধ্যবিত্ত থেকে আরম্ভ করে উচ্চবিত্ত এই সংকটের মধ্যে আছে। সেই সংকট নিয়ে মামুন ভাই নাটক লিখেছেন এবং আরণ্যকের প্রযোজনা। আমরা একটু ক্লিপ দেখে আছি কহে ফেসবুক নাটকের। কহে ফেসবুক নাটক, আচ্ছা, তাহলে কহে ফেসবুক নাটকের ছোট্ট একটা ক্লিপ আমাদের কাছে আছে, আমরা দর্শকদের সাথে নিয়ে দেখে আসতে চাই। চলুন প্রিয় দর্শক। খবরদার আমার পা ছুবি না। ঠিক আছে, কাল আগে অফিসে চলে এসো, সেখানে তোমার সাথে কথা সেটা প্রফেশনাল কথা, সে পাইতে পছন্দ করে প্রফেশনাল। আমরা দেখলাম কহে ফেসবুক নাটকের কিছু অংশ। স্যার, আপনি কিছু যুক্ত করতে চান এর সাথে?
না, এটা তো একটা মানে বর্তমান যুগে আমাদের তো যে কথা বলেছেন হারুন, যে আমরা একটা ভার্চুয়াল যুগে বসবাস করছি, এটাকে আমরা অস্বীকার করতে পারবো না। কিন্তু এটার প্রভাব, নেতিবাচক প্রভাব যেভাবে আমাদের সমাজে ঘটছে, সেটাও আমাদের দেখানো দরকার। এটা অনুভব করেছিলাম বলেই নাটকটি করেছি। স্যার, আরেকটা প্রশ্ন রয়েছে যে বর্তমান সময়ে আমরা যেই প্ল্যাটফর্মই হোক না কেন, এখন অনুপ্রাণিত শব্দটি অনেক বেশি ব্যবহৃত হয়, যে অনুপ্রাণিত হয়ে আসলে এই কাজটি করেছি, বা আমাদের পাশের দেশের হোক বা পাশ্চাত্য সংস্কৃতির, অনুপ্রাণিত হবার এই ধারাটাকে বর্তমানে যেভাবে এটা নির্মাতারা তো নিচ্ছেন খুব কিভাবে বলবেন ইম্পর্টেন্ট। আপনি? কোনো শিল্পী অনুপ্রেরণা ছাড়া কিছু করতে পারেন না, এটা একটা কমন কথা। এবং এটা আমরাও হারে হারে বোধ করি যে সমাজ যখন অনুপ্রেরণাহীন হয়ে যায় তখন সমাজে কিন্তু বন্ধ্যত্ব আসে। সেরকম একটা পিরিয়ড আমরা নিজেরা অতিক্রম করেছি, যে কোনো প্রেরণার উৎস খুঁজে পাচ্ছি না আমরা। হ্যাঁ, প্রেরণা শুধু নারীর ভালোবাসা নয়, অর্থনৈতিক প্রণোদনা নয়, এর বাইরেও একটা জগৎ আছে, যে জগৎটার প্রেরণা নিয়েই একজন শিল্পী বাঁচে। শিল্পী শুধু না, মানুষও বাঁচে। মানুষের প্রেরণার প্রয়োজন হয়, স্বপ্ন দেখার প্রয়োজন হয়, সামনের দিকে তাকানোর প্রয়োজন হয়। যেহেতু সামনের দিকে তাকানোর প্রয়োজন, স্বপ্ন, এই শব্দগুলো আসলো, এখন আসলে আরণ্যক কি স্বপ্ন দেখে? আরণ্যক স্বপ্ন দেখে আবার মানুষ দাঁড়াবে ভাবনায়, জীবনযাপনে, এবং স্বপ্নের উদ্দেশ্যে রওনা দেবে। আরণ্যক ওই রকম একটা জার্নির কথা সবসময় ভেবেছে, এখনও ভাবছে। এবং আরণ্যক সবসময় মানুষের, মামুন ভাইয়ের নাটকের সংলাপ, মানুষের মহত্তর সম্ভাবনায় বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে মানুষ পারে না এমন কিছু নেই, মানুষ অপার সম্ভাবনাময়। এই সম্ভাবনাটাকে আমরা শুধু কাজে লাগাতে চাই। এবার আরণ্যক 54 বছরের প্রতিষ্ঠা বার্ষিকীতে এই দিনটিকে উদযাপন করার জন্য বিশেষ কিছু কি করে থাকতে, সেটা কি স্যার আপনার কাছে আগে শুনি। দুজনে আমাদের আজকে আমাদের তো ছোট আনুষ্ঠানিকতা আছে, আমাদের মূল কাজ তো হচ্ছে নাটক করা। আমাদের আজকে সন্ধ্যায় 6টায় আমাদের শিল্পকলা একাডেমিতে আমাদের ছোট্ট কিছু আনুষ্ঠানিকতা আছে। এবং এই যে নাটকটা দিয়ে আমরা শুরু করেছিলাম 54 বছর আগে, তখন অভিনয় করেছিলেন মামুন ভাই, তো ছিলেন ওনার ডিরেকশন, ছিলেন সুভাষ দত্ত, ছিলেন মুজিব বিন হক, তারপরে হচ্ছে আলী জাকের। হ্যাঁ, সেই নাটকটি এখনকার প্রজন্ম অভিনয় করবে এই আজকে সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে। তরুণ প্রজন্মরা নতুন করে আবার সেই সময়টিকে ফিরিয়ে আনবে আসলে কবর নাটকটি। এবং এই প্রযোজনাটি খুবই ভালো, খুবই সময় উপযোগী এবং খুব রেলিভেন্ট করে তারা মানে এটাকে উপস্থাপন করছে। স্যার, একটি বিষয় যে আরণ্যকের সাথে এত গুণী ব্যক্তিদের নাম আসলে জড়িয়ে রয়েছেন, এবং যারা বলতে গেলে আমাদের এই সংস্কৃতির এই ধারা বা নাট্য অঙ্গন, টেলিভিশন আসলে লিড করেছেন। তরুণ প্রজন্ম যখন আসলে আরণ্যকের জন্য অডিশন করতে আসেন, তাদেরকে বেছে নেওয়ার প্রক্রিয়াটা কতটুকু সহজ বা কতটুকু কঠিন বলে মনে হয়? সহজ না পৃথিবীতে কিছুই, শিল্পের ক্ষেত্রে তো সবই কঠিন। আমরা একটা করি, মানে আমরা একটি কর্মশালা করি। কর্মশালাটা 3 থেকে 4 মাসের কর্মশালা, এবং সেখানে আমরা যেটা প্রশিক্ষণ দেওয়ার সেটা দিই, এবং শেষে একটি প্রযোজনাও করি আমরা। এবং সেই প্রযোজনা দেখার পরে এবং প্রত্যেকের কর্মকাণ্ড দেখার পর আমরা দলে নিয়ে নিই। এটাই হচ্ছে আসলে আরণ্যকে একটু আমাদের সিলেকশন প্রসেসের মধ্যে কিছু কিছু বিষয় হয়তো অনেকে ভাবেন না, কিন্তু আমরা ভাবি। সেটা হচ্ছে তার মানবিক বোধটা কোথায়, মানুষের প্রতি, সমাজের প্রতি তার কোনো দায়বদ্ধতা অনুভব করেন কি না, এগুলো কিন্তু একটু বিবেচনা করা হয়। কেননা আমরা নাটকটাকে আমরা শুধু বিনোদন হিসেবে বিবেচনা করি না, যেটা আরণ্যকের স্লোগানই আছে। আমরা বলি যে নাটক শুধু বিনোদন নয়, শ্রেণী সংগ্রামের সুতীক্ষ্ণ হাতিয়ার। সেই শ্রেণী সংগ্রাম হচ্ছে যে মানুষের সাথে যে মানুষের যে নানা বিভাজন, সেই বিভাজনটা মূলত অর্থনৈতিক এবং
সামাজিক উপমণ্ডুকতা দিয়ে যে বিভাজনটা তৈরি করা হয় সে বিভাজনের বিরুদ্ধে আমরা কথা বলি। সুতরাং সেই জায়গায় একটু নিষ্ঠাবান না হলে তার পক্ষে আরণ্যকে লম্বা সময় কাজ করা একটু ডিফিকাল্ট। আচ্ছা, মঞ্চের রিহার্সেলের তো আসলে অনেক অনেক স্মৃতি থাকে, এতগুলো বছরে আপনাদের কোটিখানেক স্মৃতি জমা হয়েছে আমি জানি। হারুন রশিদ, আপনি কি আমাদেরকে একটু বলবেন যে সেটা যখন রিহার্সেল হয় এবং আমাদের নির্মাতা নির্দেশক যখন নির্দেশনা দেন তখন ওই মানুষটার সাথে নর্মাল যে মামুনুর রশিদ তার কোনো পার্থক্য কি রয়েছে? তখন তিনি কেমন থাকেন? না, নির্দেশক তো এক একজনের এক এক রকম স্টাইল আছে। যেমন আমি মামুন ভাইয়ের নির্দেশে আমি ছোট একটা দুইটা নির্দেশনা দিয়েছি, কিন্তু মামুন ভাইয়ের নির্দেশনাটা কীরকম, খুবই অ্যাকোমোডেটিভ। যেমন উনি ভাবনাটা দিয়ে দেন, অভিনেতা যিনি অভিনয় করছেন, যিনি অন্য কারিগরি কাজ করছেন, তাকে উনি বলেন না যে তুমি এটা করো, তিনি বলেন যে এই ধরনের একটি পরিস্থিতি আমার দরকার, এই ধরনের একটি সিচুয়েশন আমার দরকার, এখন কি করবে তুমি করো। সে একবার দেখায়, যেমন আমি যখন অভিনয় করেছি একবার দেখাই হয় না, দুইবার দেখাই হয় না, মাঝে মাঝে খুব বিরক্তিকর মনে হয় ডিরেক্টর হিসেবে নাকি যে উনি এত নিষ্ঠুর কেন, কিন্তু দেখাই দিলেই পারে, কিন্তু উনি দেখাই দেন না, কখনোই দেখিয়ে দেন না যে তুমি এইভাবে বলো। আগের দিনে দেখতাম যে আমার বাবা চাচারা যখন নাটক করতেন ডিরেক্টর দেখাই দিত যে এইভাবে ডায়লগ বলো, এইভাবে। এই প্র্যাকটিসটা নাই এখন, এটা আধুনিক, আরও অনেকে আধুনিক নানান পদ্ধতি আছে, কিন্তু মামুন ভাই সবসময় আধুনিক। উনি আধুনিক, আসলে এটাই বলছিলাম যে আধুনিক, এবং সাম্প্রতিক সময় আসলে যে কাজগুলো তার মধ্যেও সে আধুনিকতার ছোঁয়া সবসময় দেখেছি, যেমন রাজমিত্র কাজটি রয়েছে, সেখানে আপনাদের যে কাজের ধারাটা তাও কিন্তু দর্শকের মধ্যে আলাদা রকম আলোড়ন বা সাড়া জাগিয়েছে। তার কিছু অংশ একটু দর্শকদের আমরা দেখিয়ে আনতে চাই। আচ্ছা, চলুন প্রিয় দর্শক। রাজা মাত্রই বন্দী, প্রাসাদের ভোগ বিলাস আনন্দ বিনোদন আর বৈভবের ঘেরাটোপে বন্দী। কি হলো রাজা? সব তো ঠিকঠাক মতো চলছিল। রাজা রাজনেত্র করবে না তা কি হয়? রাজপ্রাসাদে না থাকলে আমি চলে যাবো খাড়ি গ্রামে। বিশ্বাস করো বিশাখা, আমি কোনোদিন করে জান্তব চাহিদা নিয়ে তোমার কাছে আসবো না। রাজ্য তার আদি এবং আসল বৈশিষ্ট্য ফিরে পেল। আরণ্যকে নাটক নির্দেশনা দেওয়ার একটা সুবিধা কি জানেন, সেটা হচ্ছে যে মামুন ভাই আছেন নির্দেশক, উনি হচ্ছেন আমাদের যে নির্দেশকদের নির্দেশক, সুতরাং খুব সহজ হয়ে যায় যখন মামুন ভাই থাকেন। আমাদের সর্বশেষ নাটক মামুন ভাইয়েরই লেখা, মামুন ভাইয়ের নির্দেশনায় উনি অভিনয় করেছেন কোম্পানি, সেই নাটকটি সর্বশেষ হয়েছে। আমরা এখন আবার হয়তো নতুন আরো কিছু করব, নতুন আরো কিছু করার ভাবনা তো সবসময় রয়েছে, কিন্তু কখনো কি কাজ করতে গিয়ে একজন মামুনুর রশিদের কাছে কোনো কিছু কঠিন মনে হয়েছে যা রপ্ত করতে আপনার কষ্ট হয়েছে? হ্যাঁ, অবশ্যই। আমার সবচেয়ে আমার তো প্রতি পদই কঠিন লাগে, নাটক লিখতে গিয়ে কঠিন লাগে। তারপর এটা করব কাদেরকে দিয়ে, শিল্পী নির্বাচন এবং কোন শিল্পী কোন নাটকটা করতে পারবেন, এবং এইটা নিয়ে অনেক কঠোর অনেক চিন্তা ভাবনা করে তারপর একটা জায়গায় যেতে হয় আর কি। এবং এখানে ভুল হলে সর্বনাশ হয়ে যাবে, একটা রং কাস্টিং যদি হয়ে যায় তাহলে পরে সেটার জন্য খেসারত দিতে হবে। সেই খেসারতও দিয়েছি আমরা অতীতে। আমি আসলে পরবর্তী প্রশ্নের উত্তর পেয়ে গেলাম, খেসারত দিয়েছেন, তাহলে খেসারত দিতেও হয়েছে। হ্যাঁ, দিতে হয়, খেসারত দিতে হয়, যে একটা রং কাস্টিং হয়ে গেল। মামুনের কাছে আমি একটা প্রশ্ন করি যে আরণ্যক নামটা, আরণ্যক নামের একটা চমৎকার একটা ঘটনা আছে। আমাদের শ্রদ্ধা আব্দুল আল মামুন, যিনি মামুন ভাইকে খুবই স্নেহ করতেন, ভালোবাসতেন, আমাদেরকেও স্নেহ করতেন, তার দেয়া এই নামটি যে তোমরা আরণ্যক হয়ে যাও। তো আমরা যে আরণ্যক হলাম, আমার তো নিজের অভিমত আছেই, সেটা আমাদের অরণ্য, আমাদের যে মনের যে স্বাভাবিকতা, প্রাকৃতিক যে মন, সেই জায়গায় কি আমরা আছি? সেই জায়গাটা কি আমরা হারিয়ে ফেলি নাই? সে তো বটেই, নানানভাবেই, এবং এটাও স্বাভাবিক। কারণ হচ্ছে মানুষ আরণ্যক থাকবে, কিন্তু আরণ্যক থেকে তার অতিক্রমণও হবে, এবং আমরা অতিক্রমণের যুগেও আছি, আবার
আমাদের মধ্যে কিছু অবক্ষয় হয়েছে, সেটাও আমাদের স্বীকার করতে হবে। তো সমাজের সাথে আমাদের নাটকের এই জায়গায় একটা দ্বন্দ্ব হয়। নাটক কখনো এগিয়ে যায়, সমাজ পিছিয়ে থাকে, আবার সমাজ এগিয়ে যায়, নাটক আমরা ধরতে পারছি না সমাজকে। এটাও একটা হচ্ছে। কাজেই সেই অর্থে মানুষ চিরদিন তো আরণ্যক থাকে না। আসলে চিরদিন আরণ্যক থাকে না, কিন্তু আমাদের প্রত্যাশা যে চিরদিন আমরা আরণ্যক থাকব, আরণ্যক আমাদের জন্য থাকবে, আমাদের দেশের জন্য থাকবে, এবং ভবিষ্যৎ প্রজন্ম আসলে আরণ্যক হয়ে উঠবে। অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। শুভকামনা, আবারও অভিনন্দন। আরণ্যকের জন্য অনেক ভালো লেগেছে আজকের আয়োজনে আপনাদেরকে অতিথি হিসেবে পেয়ে, আবারও পেতে চাই অনেকগুলো বছর। এবং একটা উপহার চ্যানেলের পক্ষ থেকে কিন্তু আছে, উপহারের সমাপ্তি এখানেই নয়। হ্যাঁ, হ্যাঁ। আপনার জন্য একটি সম্মাননা স্মারক রয়েছে আরণ্যকের জন্য ধন্যবাদ। চ্যানেল আইয়ের পক্ষ থেকে। ধন্যবাদ। সেটি আপনাদের হাতে আমি তুলে দিতে চাই। স্যার, এটি আপনাদের আরণ্যকের সকলের জন্য ধন্যবাদ। চ্যানেল আইয়ের ভালোবাসা এবং সম্মানের স্মারক। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন তারকা কথনের এই পর্বে। আশা করি আপনারা আমাদের নাটকের যে সত্যি ইতিহাস, যে পথ চলা, স্বপ্ন এবং সম্ভাবনা, আরণ্যকের হাত ধরে যা যাত্রা শুরু হয়েছিল তার সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন। আগামীতেও আপনাদেরকে আমরা চাই নাটকের পাশে, আমাদের সংস্কৃতির পাশে, আমাদের শিল্পের পাশে। সে প্রত্যাশা রেখে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।